এক বছর আগে আফরান যখন সুইডেন থেকে দেশে ফিরে তখন জানতই না তার জীবনে নতুন মোড় আসবে। এয়ারপোর্ট থেকে বের হয়েই তার চোখ সায়নীকে খুঁজতে থাকে। বিদেশ থাকাকালীন সায়নী তার সাথে কোনো যোগাযোগ রাখেনি। সায়নী নিজের ফোন নাম্বার বদলে ফেলেছিল আর ইন্টারনেট তো ব্যবহারই করত না। একটা ভুলের জন্য সায়নী তার সাথে এমন করতে পারে জানা ছিল না তার। তবে আফরান বিদেশ গিয়ে সায়নী থেকে দূরে গিয়ে অনুভব করতে পেরেছে সে ভালোবাসে সায়নীকে। বাবাকে দেখে আফরান বাবার কাছে গিয়েই জড়িয়ে ধরে তাকে। বাবা, আমি চলে এসেছি। তা তো দেখতেই পাচ্ছি মাই বয়। কোনো অসুবিধে হয়নি তো? না বাবা। বাবাকে ছেড়ে চারপাশে একবার চোখ বুলিয়ে আফরান বলে, সায়নী আসেনি বাবা? তোর জন্য রান্না করতে ব্যস্ত সে। সেই ভোর সকালে উঠে রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। চল এখন বাসায় গিয়ে সায়নীর হাতের রান্না মজা করে খাবি। সায়নী তার জন্য রান্না করছে। কতদিন সে সায়নীর রান্না খায়নি। কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় হাসির মা। অনেক পুরনো কাজের লোক সে। আফরান আশা করেছিল সায়নীকে দেখবে, কিন্তু সায়নী দরজা খুলেনি। হতাশ হয়ে হাসির মায়ের সাথে কথা বলে ভেতরের দিকে পা বাড়ায় সে। কয়েক পা এগিয়ে পেছনে ফিরে জিজ্ঞেস করে, খালাম্মা সায়নী কই? আপা মনি তো রান্না সাইরা নিজের ঘরে গেছে। আচ্ছা বাবা, লাগেজ নিয়ে ঢুকলে বলিও আমি সায়নীর সাথে দেখা করতে গিয়েছি। গোসল মাত্রই সেরেছে সায়নী। হালকা গোলাপি রঙের একটি সুতির কামিজ পরেছে। গামছা নিয়ে লম্বা চুলগুলো মুছছে সে। এমন একটি দৃশ্য আসলেই মণিমুগ্ধকর। আফরান দরজায় দাঁড়িয়ে তাকে একদৃষ্টিতে দেখে যাচ্ছে। সায়নী পেছনে ফিরতেই দেখতে পায় আফরানকে। তাড়াতাড়ি নিজের উড়োনাটা বিছানা থেকে নিয়ে বুকের উপরে দিতে দিতে বলে, কখন এলে? ভেতরে ঢুকতে ঢুকতে আফরান বলে, এতদিন পর দেখা হয়েছে, কথা হচ্ছে, আর তুমি শুধু জিজ্ঞেস করছো কখন এলে? আসলে এভাবে দাঁড়িয়ে ছিলে তো আমি হঠাৎ, মানে আসলে। হা হা হা। কি? তুমি এত নার্ভাস হচ্ছ কেন সায়নী? ভূতের মতো দাঁড়িয়ে থাকলে নার্ভাস হব না? সুন্দর লাগছে তোমায়। আর কিছু বলতে চেয়েও বাবার ডাকে বলতে পারেনি আফরান। আরে এত গল্প করলে হবে? আগে দুপুরের খাবার খেয়ে নে। দুটিতে মিলে পড়ে গল্প করিস। যা আফরান ফ্রেশ হয়ে নে, আর সায়নী তুই ভাত রেডি কর। দুপুর 2টা। ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছে আফজাল খান, আফরান, সায়নী। উম্মেত তো মজা। জানো বাবা, প্রতিদিন আমি সায়নীর হাতের রান্না মিস করতাম। এখন আমি চলে এসেছি আর মিস হবে না। হবে হবে। কেন? আরে সায়নীর তো বিয়ে দিতে হবে, তাই না? বাবার কথায় থমকে যায় আফরান। সায়নীর বিয়ে বললেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। প্লেটে আঙুল নাড়াতে নাড়াতে আফরান বলে, বিয়ে তো দিতে হবে। আগে রান্না মন ভরে খেয়ে নেই। আরে না, সামনেই ওর বিয়ে। মানে সায়নীর বিয়ে পাবেলের সাথে, ওর ফুফাতো ভাই। আগামী মাসেই তারা দেশে আসবে, এরপর দিন তারিখ ঠিক করে বিয়েটা হয়ে যাবে। ওহ। খাবার টেবিলে আর কেউ কোনো কথা বলেনি। দুপুরে সায়নীর রুমে যায় আফরান। সারা দিন কাজ করে সায়নী ঘুমোচ্ছিল বেহুশের মতো। ঘুমন্ত অবস্থায় তাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। কিন্তু আফরানের মনে অনেক প্রশ্ন, যা না জানলে নিজেকে শান্ত থাকতে পারছে না সে। তাই সে সায়নীকে ডাকল। সায়নী, এই সায়নী। কোনো সাড়া না পেয়ে পাশের টেবিলে থাকা জগ থেকে পানি নিয়ে সায়নীর মুখে পানির ছিটকা দিতেই সায়নী উঠে বসে যায়। চরম ভয় পেয়েছে সে।
তাই আফরান তার পাশে বসে হাত ধরে বলে, এই সায়নী, আমি আফরান। সায়নী কিছুক্ষণ চুপ থেকে আফরানের দিকে তাকিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, এই অবেলায় তুমি? এতদিন যোগাযোগ করনি কেন? ওই দিনের ঘটনার জন্য? যেদিন আমি তোমার? আফরান ভাইয়া, ওসব কিছু না। তুমি যাওয়ার পরই খালু আমাকে জানিয়েছিল আমার মা বাবার ইচ্ছা পাবেলকে যেন আমি বিয়ে করি। করবে। তাতে আমার সাথে যোগাযোগ না রাখার কি হলো? দেখো সায়নী, সেদিন আমি ইচ্ছাকৃত কিছু করিনি। প্লিজ ভাইয়া, বাদ দাও। আমাকে তুমি ক্ষমা করতে পারোনি তাই যোগাযোগ করনি, নাম্বার বন্ধ করে দিয়েছ। কিন্তু একবার ভাবনি আমার কষ্ট হবে এতে? কিসের কষ্ট? ছোট লাগে নিজেকে। এতদিন কতটা অপরাধবোধ কাজ করেছে নিজের মধ্যে, তুমি বুঝবে না। প্লিজ ভাইয়া, না বলতে দাও আমায়। আমি এতই খারাপ যে তুমি আর কথাও বলনি আমার সাথে। এখনো দূরে দূরে থাকছ। এতদিন হয়ে গিয়েছে, ব্যাপারটা ভুলতে পারোনি তুমি। এসব কিছু নয়, আমি তোমার সাথে কথা বললে নিজেকে ঠিক রাখতে পারবো না তাই কথা বলিনি। মানে খালু যখন বলেছেন তুমি যাওয়ার পর আমার সাথে পাবেলের বিয়েটা হোক, এটা বড়দের ইচ্ছা ছিল, তখনই আমি ঠিক করি তোমার সাথে আর যোগাযোগ রাখব না। রাখলে কষ্ট হবে, কারণ আমি তোমাকে। সায়নী থেমে যায় আর কিছু না বলেই। কি সায়নী, বলো। তুমি আমাকে? কিছু না বলেই সায়নী রুম থেকে বের হয়ে যায়। সায়নীও আফরানকে ভালোবাসে। আগে সে এটা উপলব্ধি করতে না পারলেও আফরান দেশের বাইরে চলে যাওয়ার পরে পেরেছে। কিন্তু খালু তাকে তার মা বাবার ইচ্ছার কথা বলেছেন, তারপরে সে কি করে পারবে আফরানের দিকে নজর দিতে? আর আফরান, সেও তো ভালো কাউকে জীবন সঙ্গী হিসেবে পেতে পারে, কেন সে সায়নীর মতো মেয়েকে নিজের জীবনে ঠাঁই দিবে যে তাদের বাড়িতে আশ্রিতা? এসব ভেবেই সে আফরানের সাথে যোগাযোগ রাখেনি। রাত 2টা। আফরানের চোখে ঘুম নেই। সায়নীও তাকে ভালোবাসে। পুরো কথাটা না বললেও সায়নীর কথায় এটাই বোঝা যাচ্ছে। তার মানে তারা দুজন দুজনকে ভালোবাসে। মাঝখানে এই পাবেলটা কেন আসবে? না, যেভাবেই হোক একে সরাতে হবে। দেখতে দেখতে 8 দিন কেটে যায়। আফরানের বাবা সায়নী আর আফরান দুজনকেই ড্রয়িং রুমে ডেকে আনেন। পাবেলরা কিছুদিন পরই দেশে আসবে। সময় বেশি নিয়ে আসবে না। সায়নীর সাথে ওর বিয়েটা আমি দিয়ে দিতে চাই। আফরান, তোর কিন্তু দায়িত্ব অনেক। বাবা। সায়নী, মা, তোর কিছু বলার আছে? না খালু, বলার নেই। সারাটা দিন অস্থিরতায় কাটে আফরানের। খানিকক্ষণ পায়চারি করে পকেট থেকে মোবাইলটা বের করে ফোন দেয় তার বন্ধু হাবিবকে। হ্যালো হাবিব। দোস্ত বল। তোকে একটা মেসেজ দিচ্ছি, ওই ঠিকানায় আমাদের আরো কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে আসতে পারবি এখন? এখনই? আচ্ছা, পারব। কিন্তু কেসটা কি? এলেই দেখবি। সায়নীকে রুমে দেখতে না পেয়ে তার রুমের জিনিসপত্র ঘাটাঘাটি করতে থাকে আফরান। অবশেষে পেয়ে যায় একটি ফাইল, যাতে সায়নীর জন্মসনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র পায়। তাড়াতাড়ি ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেয় সেটি। তুমি এখানে? আমার মেয়ে বান্ধবী একটা খুব বিপদে পড়েছে। তোমাকে আমার সাথে যেতে হবে সায়নী, প্লিজ। কি বিপদ? যেতে যেতেই বলবো, চলো এখন। গাড়ি বের করে সায়নীকে নিয়ে রওনা হয় আফরান। কিছুদূর গিয়ে রাস্তার পার থেকে তার বন্ধু হাবিব সহ কয়েকজনকে গাড়িতে তুলে নিয়ে সোজা চলে যায় কাজী অফিসের সামনে। গাড়ি থেকে নেমেই সায়নী প্রশ্ন করে, কই তোমার বান্ধবী? সায়নী, আজ আমরা বিয়ে করব। আমরা মানে? তুমি আর আমি।
মাথা ঠিক আছে তোমার? কেন তোমাকে বিয়ে করব আমি? কারণ তুমি আমাকে ভালোবাসো। বাসো না? সায়নীকে চুপ থাকতে দেখে আফরান বলে, আমিও তোমাকে ভালোবাসি। কি? বললাম যে আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? একদম। সায়নী বুঝে উঠতে পারছে না এসব সত্যি নাকি। খানিকক্ষণ চুপ থেকে সে বলে, কিন্তু পাবেলের? উফই, পাবেলের কথা তুমি চিন্তা করো না। আর খালু? বাবা মেনে নিবে আমাদের। উনাকে না জানিয়ে? গিয়েই জানাবো। আগে বিয়েটা করে ফেলি। উনি শুনলে হয়তো না মানতে পারেন। তুমি জানোই বাবা কাউকে কথা দিলে রাখেন। তাই উনি চাইবেন পাবেলের সাথেই তোমার বিয়েটা হোক। এখন যদি আমরা বিয়ে করে নেই তাহলে বাবা মানতে বাধ্য। কিন্তু অনেক ফর্মালিটি থাকে বিয়ে করতে, আমি তো কিছুই আনিনি। আমি সব এনেছি। আমারও, তোমারও। আমার রুমে তুমি তখন এসব করছিলে? জি ম্যাডাম, চলেন এবার বিয়েটা করেই ফেলি। সেদিন আফরানের কথা সায়নী মেনে নেয়। আফরান তাকে ভালোবাসে জেনে কোনটা ঠিক কোনটা ভুল কিছুই তার বোধগম্যে আসেনি। সে শুধুই তার ভালোবাসার মানুষের ডাকে সাই দিয়েছে। আফরানের বন্ধুদের সাক্ষী করে বিয়ে করে নেয় তারা। বাসায় ফিরে দুজনে এগিয়ে যায় আফজাল খানের রুমে। বাবা, আসবো? হুম। কোথায় গিয়েছিলি তোরা? আমরা আসলে জাকগে একটা কথা বলার ছিল। কি? পাবেলরা আসতে পারছে না দেশে ব্যক্তিগত সমস্যার কারণে। কখন আসবে সেটাও সঠিক করে বলেনি। ওহ, যা তোরা, এ ব্যাপারে আর কিছু জানলে তোদের বলবো। পাবেল দেশে আসছে না। এই কথাটা শোনার পর আফজাল খানকে তারা আর কিছু বলেনি। চলে যায় যে যার রুমে। রাত 2টা। সায়নীর দরজায় কড়া নাড়ে আফরান। একবার কড়া নাড়তেই দরজা খুলে দেয় সায়নী। তার চোখেও ঘুম ছিল না, যেন সে আফরানের জন্যই অপেক্ষা করছিল। তুমি এত রাতে আফরান ভাইয়া? আফরান দরজা ঠেলে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করতে করতে বলে, ভাইয়া? আমি তোমার ভাইয়া? না মানে? বসতে বলবেন? তোমার বাড়ি, যেখানে যখন খুশি বসতে পারো। ভুল বললে তোমারও বাড়ি। বাপের বাড়ি। আর এখন শ্বশুর বাড়িও। হুম। আফরান বিছানায় বসতে বসতে বলে, আজ আমাদের বাসর রাত হওয়ার কথা না? খানিকটা লজ্জা পেয়ে যায় সায়নী। আফরান তার দিকে তাকিয়ে দেখে লজ্জায় মুখটা লাল বর্ণ ধারণ করেছে। সায়নী নিচের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে আফরান বিছানা থেকে উঠে সায়নীর কাছে গিয়ে তার মুখ বরাবর দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তোমার জন্য একটা জিনিস এনেছি। নিজের হাতে পরিয়ে দিতে চাই। দিব? সায়নী হ্যাঁ সূচকভাবে মাথা নাড়তেই আফরান তার পেছনে গিয়ে পকেট থেকে একটি লকেট বের করে পরিয়ে দেয় সায়নীর গলায়। আফরানের হাতের ছোঁয়া পেয়ে সায়নী কিছুটা কেঁপে উঠে। আফরান তা বুঝতে পেরে সায়নীকে হঠাৎ করেই কোলে তুলে নেয়। এই, কি করছো তুমি? কোনো কথা না বলে আফরান তাকে বিছানায় শুইয়ে দিয়ে তার পাশে নিজেও শুয়ে পড়ে। আজ থেকে আমিও তোমার সাথে থাকব। ইস বললেই হলো। কেন হলো না? তুমি আমার বউ, আমি তোমার জামাই। আমরা থাকতেই পারি। সায়নী আফরানের দিকে ফিরে বলে, খালুকে তো বলনি কিছু? পাবেল তো আর আসছে না এখন। পরে বলা যাবে। পরে বললে এভাবে লুকিয়ে রাতে আসতে হবে তোমায়? তার মানে আমার সাথে রাত কাটানোর ইচ্ছে আছে তোমার? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে। কি? ইয়ে আর কি।
ই হাহা, বুঝেছি। কি বুঝেছ? লুকিয়ে আসলে তো সমসময় নাও আসতে পারি। তুমি এক লাইন বেশি বুঝো। আমি তো শুধু তোমার কষ্ট হবে এইভাবে আসতে আর বেশি দেরি হওয়ার আগে খালুকে সব বলে দেওয়ার জন্যই বললাম। ঠিক আছে, তাহলে কাল বাবাকে বলবো আমাদের কথা। প্রথমে বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাতে যদি না মানে তাহলে বিয়ের কথাটা জানিয়ে দিব। খালু রাগ করবে না তো? করলেও আর কতক্ষণ, ঠিক মেনে নিবে। এসব কথা রাখো তো, লকেটটা খুলে দেখো পছন্দ হয় কিনা। সায়নী লকেটটা খুলে দেখে তাতে তার আর আফরানের ছবি। আফরানের ছবি এখন থেকে সে নিজের বুকের সাথে লাগিয়ে রাখতে পারবে ভেবেই খুশি হয়ে যায়। ওয়াও, এত সুন্দর! পছন্দ হয়েছে তোমার? অনেক। খুশিতে আত্মহারা হয়ে সে আফরানকে জড়িয়ে ধরে বলে, এতগুলা ধন্যবাদ। আফরান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, শুধু ধন্যবাদ দিলে হবে? মানে? যেভাবে জড়িয়ে ধরেছ ওইভাবে একটু আদর দিলে ভালো হয় আর কি। সায়নী মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে। খুশিতে সে আফরানকে কখন জড়িয়ে ধরে ফেলেছে বুঝতেই পারেনি। আফরানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সে বসে পড়ে বিছানার উপর। আফরান ও বসে বলতে শুরু করে, সেদিন কোনো বৈধতা ছিল না, কিন্তু আজ তো আমরা স্বামী স্ত্রী। আজও কি পালিয়ে যাবে সায়নী? সায়নীকে চুপ থাকতে দেখে আফরান বিছানা ছেড়ে উঠতে থাকে, কিন্তু হাতে টান পড়ে তার। সায়নী তার হাত ধরে বলে, আজ কেন, আর কোনো দিনও পালাবো না। 1 বছর আগের এসব কথা মনে পড়তেই চোখের কোণে পানি চলে আসে আফরানের। সেদিন বিয়ে করা, একসাথে রাত কাটিয়ে একজন আরেকজনের মাঝে ডুবে যাওয়া, এসব অনুভূতিগুলোই অন্যরকম ছিল। সায়নীকে স্বীকৃতি দেওয়ার বদলে কি করে সে আরেকটা বিয়ে করতে পারল? নিয়তি কি এটাকেই বলে তাহলে? বিছানা ছেড়ে উঠে যায় আফরান। তার চোখ যায় মুনিরার দিকে। সায়নীর মতো সুন্দরী না হলেও মেয়েটির চেহারায় অসম্ভব মায়া। ঘুমের মাঝেও হাসি হাসি মুখখানা দেখতে আরও বেশি মায়াবী লাগছে। মুনিরার একবার আশা ভঙ্গ হয়েছে এবারও। এই মেয়েটার সাথে অন্যায় হবে খুব, কিন্তু উপায় নেই। মায়াবী চেহারায় মায়া করা গেলেও ভালোবাসা শুধু সায়নীর জন্য। সায়নী তার প্রথম ভালোবাসা ছিল আর শেষই থাকবে। কিন্তু মুনিরার কি হবে? তাকে ওই গ্রামে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। এখানেই কোনো ভালো ছেলের সাথে তার বিয়েটা দিতে হবে। তবে যতটা সহজভাবে আফরান এসব ভাবছে ততটা সহজভাবেই কি সব সমাধান হয়ে যাবে? সকালে ঘুম ভাঙতেই মুনিরার চোখ যায় বিছানায়। কিন্তু বিছানা শূন্য। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6টা বাজে। কিন্তু এত সকালে আফরান কই? মুনিরা সোফা থেকে উঠতেই খেয়াল করে বারান্দার দরজাটা খোলা। আফরানের খোঁজে সে পা বাড়ায় বারান্দার দিকে। আমার সকল অভিযোগে তুমি? তোমার মিষ্টি হাসিটা কি আমি? আফরানের গানের গলা শুনে থমকে যায় মুনিরা। সে এত ভালো গান গাইতে পারে তার জানা ছিল না। অবশ্য জানবেই বা কি করে? মাত্র কয়েকদিন হলো তাদের বিয়ে হয়েছে। তার উপর আফরান তার থেকে দূরে দূরে থাকে। একে অপরকে চেনার সুযোগটাও পায়নি। উঠেছ তুমি? আফরানের কথায় ঘোর কাটিয়ে মুনিরা বলে, আপনি এত ভালো গান গাইতে পারেন। তুমি কখন শুনেছ? এই তো এখনই। ওহ, আমাকে একটা গান শোনাবেন প্লিজ? শুনলেই তো। এইটুকু? তাও পেছনে থেকে শুনেছি। সামনে পেছনে কি আবার? মানে ওটা আমার জন্য ছিল না।
তোমার জন্য কখনোই আমি গান গাইব না, কখনোই না। কথাটি বলে আফরান চলে যায় রুম থেকে আর মুনিরা একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। আফরানের মনে সে জায়গা করতে চায়, কিন্তু তার মন জুড়ে অন্য কেউ আছে, তাকে সরানো কি সহজ হবে? আর সরানোর চেষ্টা করাও কি ঠিক হবে? কেন ঠিক হবে না? বিয়ের আগে যা হবার হয়েছে, এখন যেহেতু বিয়েটা হয়েই গিয়েছে, একটু মানিয়ে নিতে চেষ্টা করতে ক্ষতি কি? আফরান কোনো চেষ্টাই করছে না, বরং তাকে আরও দূরে ঠেলে দেওয়ার প্ল্যানিং করছে। সে ভালোভাবেই বুঝতে পারছে, গ্রাম ছাড়া দীর্ঘসী মেয়েকে কেউ কি আপন করে নিবে না। কিছু ভাবতে পারছে না সে। রাগে ক্ষোভে দুচোখ দিয়ে তার টপটপ করে পানি পড়তে থাকে। তার এই অবস্থার জন্য দায়ী হল শুধুই আনাস। আনাস পরপারে চলে না গেলে হয়তো তার এই অবস্থা হতো না। হঠাৎ মুনিরা তার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? জামাই কিছু বলেছে? মায়ের কথায় পেছনে ফিরে মুনিরা বলে, না আম্মা, আনাসের কথা মনে পড়ছিল। 2 দিন না ছেলেটার জন্য কান্নার কি আছে মা? এখন শুধু জামাইরে নিয়ে চিন্তা কর। আজ যদি বিয়েটা হতো তাহলে কি তুমি এমন বলতে? মরে গেল বলেই কি পর হয়ে গেল সে? আজ তোমাদের জামাই আমাকে বিয়ে করেছে বলেই শুধু সে আপন থাকবে? মুনিরার মা মেয়ের কথায় খানিকটা বিরক্ত হয়ে কোনো জবাব না দিয়ে হনহন করে বের হয়ে যায় নিজের রুম থেকে। সকাল 9টা। আফরান অফিসের জন্য তৈরি হয়ে রুম থেকে বের হতেই হাসির মা এসে তার সামনে দাঁড়িয়ে বলে, আব্বাজান, তোমারে তোমার আব্বাই ডাকে এখনই। কেন? ওইডা তো আমি জানি না। আচ্ছা, যাচ্ছি। বাবা কই? খাবার ঘরেই আছে। ডাইনিং রুমে যেতেই আফরান দেখতে পায় সেখানে বাসার সকলেই উপস্থিত রয়েছে। বাবা, ডেকেছ আমায়? হুম, আয় বয় আমার পাশে। নাস্তা কর, আমি বাইরে করে নিব আজ। সায়নী গরম গরম পরোটা বানিয়েছে, গরুর মাংসের ঝোল দিয়ে খেতেই অসাধারণ লাগছে। আফরান চেয়ার টেনে বাবার পাশে বসতে বসতে বলে, তাহলে তো খেতেই হবে। সায়নী, দাও দাও, আমাকেও দাও। সায়নী একটি বাটি নিয়ে আফরানের সামনে দিয়ে তাতে মাংসের ঝোল দিতে থাকে চামচ কেটে। এদিকে মুনিরার খুব ইচ্ছা হচ্ছিল সে যদি সায়নীর মতো আফরানের পাশে দাঁড়িয়ে তার খাবার বেড়ে দিতে পারত। সেই সময় আফজাল খান বলে উঠে, তোরা হানিমুনে কোথায় যাবি? কথাটি শুনেই সায়নীর হাত থেকে ঝোলসহ চামচ পড়ে যায় আফরানের প্যান্টের উপর। মুনিরা টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে আফরানের দিকে এগিয়ে আসার আগেই সায়নী নিজের উড়না দিয়ে আফরানের প্যান্টের উপরে থাকা ঝোল মুছতে 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 বলে, ওহ, আমি খেয়াল করিনি। গরম ছিল? না, ঠিক আছে। তুমি ঠিক আছো? চোখে পানি টলমল করছিল সায়নীর, গলাটা আটকে আসছিল। এমন একটা কথা শুনে ঠিক থাকা যায়? কোনোমতে নিজেকে সামলিয়ে বলে, শরীরটা ভালো লাগছে না। আফজাল খান সায়নীর উদ্দেশ্যে বলেন, মা তুই যা, আরাম কর একটু। জি খালু। সায়নীকে ফুটবল লাগছে দেখে মুনিরা হাত থেকে টিস্যুটা টেবিলের উপর রেখে বলে, আপু, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাই, চলো। না, তুমি এখানে থাকো, আমার তেমন কিছু হয়নি। সায়নী চলে যেতেই আফজাল খান আবার বলে, কোথায় যাবি হানিমুনে? মুনিরা জানে আফরান তার সাথে যাবে না, কিন্তু এটা তার বাবাদের সামনে বললে তারা যে অনেক কষ্ট পাবে। বাবা, আমি একটু ওয়াশরুমে যাব, পরে কথা হবে এই ব্যাপারে। মুনিরার মা বাবা থাকার কারণে আফরান তার বাবাকে হানিমুনের ব্যাপারে কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে যায়। এদিকে মুনিরার মায়ের কাছে পুরো বিষয়টি হটকা লাগে। তার মেয়ে চোখে কি কিছু দেখে না?
সায়নী আর আফরান দুজনকে নিয়েই তার সন্দেহ হচ্ছে। না, পুরো বিষয়টা তার জানতেই হবে, না হলে মুনিরাকে নিয়ে চিন্তা থেকেই যাবে। মেয়েটা এমনিতেই অনেক আঘাত সহ্য করেছে। আফরান ওয়াশরুমের নাম করে সায়নীর রুমে আসে। রুমে কোথাও না পেয়ে বারান্দায় যেতেই দেখে সায়নী বারান্দার এক কোণায় জোরসর হয়ে মেঝেতে বসে কেঁদে চলেছে। তার এমন অবস্থা দেখে আফরানের বুকের ভেতরটা মোচড়ে উঠে। আস্তে আস্তে তার পাশে গিয়ে সেও বসে পড়ে মেঝেতে। আমি কি গিয়েছি নাকি যাব বলেছি? এত কান্নাকাটির কি আছে শুনি? তার কথায় সায়নী নিজের চোখ উড়না দিয়ে মুছতে মুছতে বলে, যাও না, গেলেও কি হবে আর? কি হবে? ঠ্যাং একটা ভেঙ্গে দিব, তারপর দেখব ওই মেয়ে ঠ্যাং ভাঙ্গা ছেলের সাথে থাকে কিনা। সায়নীর কথায় হো হো করে হেসে উঠে আফরান। উৎসুক দৃষ্টিতে সায়নীর দিকে তাকিয়ে বলে, আমার পা একটা না থাকলে তুমি কি থাকবা আমার সাথে? একটা কেন, দুইটাই না থাকলেও থাকব। তাহলে কোনো চিন্তা নেই, তিনটা ঠ্যাংই ভেঙ্গে দিও। মুচকি হেসে সায়নী বলে, তিনটা পা কি আছে নাকি তোমার? ও তাই তো। সায়নী নিজ থেকে তার পাশে গিয়ে বুকে মাথা রেখে বলে, আমি আর কিছু সহ্য করতে পারব না। করতে হবে না। মুনিরার বাবারা চলে গেলেই আমার বাবাকে জানাবো সব। আফরানের বুকে মুখ লুকিয়ে সায়নী নীরবে কাঁদতে থাকে। যতদিন যাচ্ছে আফরানকে হারানোর ভয় তার মাঝে কাজ করছে। আফরান কি হারাতে দিবে নিজেকে সায়নীর থেকে? এদিকে মুনিরা এগিয়ে আসতে থাকে সায়নীর রুমের দিকে। বেশ ফুটবল দেখাচ্ছিল তাকে। এখন শরীরের কি অবস্থা দেখে আসা উচিত। আসতে পারি সায়নী আপু? মুনিরার ডাকে আফরানের বুক থেকে মাথা তুলে তাড়াহুড়ো করে উঠে পড়ে সায়নী। ফিসফিস করে আফরানকে বলে, তুমি এখানেই থাকো। সায়নী চোখ দুটো মুছে রুমে গিয়ে বলে, আরে ভেতরে আসো মুনিরা। মুনিরা দরজা ঠেলে ভেতরে ঢুকে বলে, তোমাকে দেখতে এসেছি আপু। কি দেখতে এসেছ? তোমাকে ফুটবল লাগছিল তো। ওহ, তেমন কিছু না, ঠিক আছি। আমি কিন্তু তোমাকে তুমি করে বলা শুরু করেছি, খেয়াল করনি তুমি? তাই নাকি? আসলেই খেয়াল করিনি। বলতে পারবো? বলে তো ফেলেছ। সরি আপু, তোমার থেকে জিজ্ঞেস করে বলার দরকার ছিল। হে হে, মজা করছিলাম। বলিও। আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি যাই। মুনিরা এক পা বাড়াতেই বারান্দা থেকে ফোনের রিংটুনের আওয়াজ শুনতে পায়। পেছনে ফিরে সায়নীকে বলে, বারান্দায় কি তোমার ফোন? সায়নী কিছু বলার আগেই সোজা হেঁটে চলে যায় বারান্দায় মুনিরা। আফরানকে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় সে। এ কি, আপনি এখানে? থতমত খেয়ে আফরান বলে, আমি তো তোমার আগেই এসেছি। কেন? তুমি যে কারণে এসেছ, মানে সায়নীকে দেখতে। তোমরা কথা বলছো বলে ডিস্টার্ব করিনি আর। ওহ। আর কিছু না বললেও মুনিরার মনে প্রশ্ন আসে, সায়নীও কেন তাকে বলল না যে আফরান এখানে আছে। পরক্ষণেই মনে আসে বলেও কি হতো, হয়তো বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল দুজনে। মেয়ের শ্বশুর বাড়িতে এতদিন থাকা ভালো না মুনিরার আম্মা। স্বামীর কথায় খানিকটা বিরক্ত হয়ে মুনিরার মা জবাব দেন, এতদিন কই থাকলাম? এক রাত থাকছি এখনো। আমাদের চলে যাওয়া উচিত। না, উচিত না। স্বাভাবিক অবস্থায় বিয়েটা হয় নাই। মেয়েকে সবকিছু গুছাতে সাহায্য করার জন্যই আছি আমি। শাশুড়ি তো নাই, কে শেখাবে? সায়নী আছে তো।
মেয়েটা বেশ ভালো। ভালো না ঘোড়ার ডিম। কেন? সে কি করছে আবার? উফ, এত কথা বলতে পারবো না। তোমার ইচ্ছা হলে তুমি যাও। আমি যাচ্ছি না কোথাও। কথাটি বলেই মুনিরার মা বের হয়ে যায় রুম থেকে। এমনিতেই মেয়েকে নিয়ে টেনশনে আছে, তার উপর স্বামীর প্যাচাল তার মোটেও ভালো লাগছে না। যতদিন না মেয়ের একটা গতি হচ্ছে এই বাড়িতে, ততদিন সে কোথাও যাবে না। বাবা, আসবো? আফজাল খান বিছানায় বসে পত্রিকা পড়ছিলেন। আফরানের গলার স্বরে পত্রিকাটা একপাশে রেখে বলেন, হুমায়, কিছু কথা ছিল তোমার সাথে। হুম, বল। আমি এখন মুনিরাকে নিয়ে হানিমুনে যেতে পারবো না। কিন্তু কেন? তুমি তো জানোই এই বিয়েটা আমি করতে চাইনি। ওর সাথে আমি এখনো সহজ হতে পারিনি। একসাথে সময় কাটালে তোদের মাঝে। প্লিজ বাবা, আমাকে জোর করবে না। দরজায় চোখ পড়তেই আফজাল খান দেখলেন সায়নী দাঁড়িয়ে রয়েছে দরজার পাশে হাতে চায়ের কাপ নিয়ে। দাঁড়িয়ে আছিস কেন মা? ভেতরে আয়। সায়নী ভেতরে গিয়ে চায়ের কাপটা খালুর দিকে বাড়িয়ে বলে, তোমার চা খালু। আফজাল খান কাপটা হাতে নিয়ে লম্বা একটা দম ফেলে বলেন, ভালোই হলো তুই এসেছিস মা। তুই বুঝাতো আফরানকে। কি বোঝাবো খালু? সায়নীর দিকে তাকিয়ে আফরান বলে, কিচ্ছু না, ওসব কথায় কান দিও না। আফজাল খান এবার একটু কড়া গলায় বলেন, তোকে বিয়েটা করতে অনুরোধ করেছিলাম, জোর করে দিইনি। তাই মুনিরার দায়িত্ব তোর, ওকে খুশি রাখার দায়িত্ব তোর। ওর মা আমাকে নিজ থেকে এসে বলেছেন যে মুনিরার মনের অবস্থা ঠিক নেই। বাইরে কোথাও থেকে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে তোর সাথে। উনারা যদি মনে কষ্ট নিয়ে গ্রামে ফিরে যায়, এটা কি ভালো দেখাবে? আফরানকে চুপ থাকতে দেখে শান্ত গলায় বলেন, যা বাবা, ওকে নিয়ে ঘুরে আয়, অন্তত কাছে কোথাও। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে সায়নী খালুর উদ্দেশ্য বলে, যাবে আফরান? আফরানের দিকে ছলছল চোখে তাকিয়ে বলে, খালুর কথা রাখো, যাও তুমি। কাছে কোথাও। খানিকটা বিরক্ত নিয়েই আফরান বলে, বিকেলে বের হব, মুনিরাকে তৈরি হয়ে থাকতে বলিও। বসন্তের দিনে কেমন করে সেজে বের হওয়া যায় আফরানের সাথে? আফরান মুনিরাকে নিয়ে বের হবে তা শোনার পর থেকেই কিভাবে সাজবে তা নিয়ে ভেবেই চলেছে সে। তার সব শাড়ি আলমারি থেকে বের করে বিছানার উপরে ছড়িয়ে রেখেছে। কোনো শাড়িটা পরবে বুঝতেই পারছে না। অনেক চিন্তা করে বাসন্তী রঙের একটা শাড়ি ঠিক করল। বসন্তের এমন দিনে বাসন্তী রঙের শাড়ি, বাহ, খারাপ না। আচ্ছা, কপালে একটা টিপ দিলে কি মানাবে তাকে? ফোন বাজছে সায়নীর। আফরানের ফোন। হ্যালো। মুনিরাকে বের হতে বলো, আমি গাড়িতে আছি। বাসায় ঢুকবে না? না। ঠিক আছে। সায়নী, আমি আসলে কিছু বলতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। একটা কথা রাখবা? কি? কাল বের হবা আমার সাথে? কাল কি করে? প্লিজ সায়নী, না করবে না। ঠিক আছে। আচ্ছা, আপদটাকে পাঠাও এখন, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসি। হে হে। মুনিরা গাড়ির পাশে যেতেই আফরান গাড়ির দরজা খুলে দেয়। সে ভালোভাবে তাকায় না মুনিরার দিকে। সারা রাস্তায় তারা চুপ ছিল। গাড়ি গিয়ে থামায় একটা মেলার পাশে। আমরা কোথায় এসেছি? বসন্ত মেলায়। প্রতিবার হয় এই মেলাটা। সায়নী কখনো বাদ দেয়নি, প্রতিবার আসত। ও আমাদের বাসায় আসার পর তো আমরা একসাথেই আসতাম। ইস, আগে বললে আপুকে নিয়ে আসতাম। হুম। চলো এখন। তোমার আম্মাদের জন্য কিছু নিও।
শপিং মলেও নিয়ে যাব তোমাকে। না থাক, এখানে ঠিক আছে। মুনিরার সাথে আফরানের আর কোনো জায়গায় যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা হল না। মেলার ব্যস্ত পরিবেশে মুনিরারও নিজেকে একা মনে হবে না। কোনো রেস্টুরেন্ট বা পার্কে গেলে তো একসাথে বসে কথা বলতে থাকতে হতো। এই চুড়িগুলো সুন্দর না? আফরান ভালোভাবে না দেখেই বলে। সায়নী আপুর জন্য এগুলা। সায়নীর নাম শুনে মুনিরার হাতে থাকা চুড়িগুলোর দিকে তাকিয়ে বলে, ওর এই রংটা পছন্দ নয়। কোনো রং পছন্দের? এটা ছাড়া যে কোনো রঙের নিতে পারো। আচ্ছা। আফরানের ফোন আসে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখে সায়নীর ফোন। একটু দূরে গিয়ে রিসিভ করে সে। হ্যালো জান পাখিটা। বউ কই? ফোনের ওপারে। আরে মুনিরা কই? আছে তো, কেনাকাটা করছে। কোথায় গিয়েছ? বসন্ত মেলায়। বসন্ত মেলার কথা শুনে সায়নীর মেজাজটায় বিগড়ে যায়। যে দুইজন মানুষের জন্য তার জীবনের রং হারিয়ে গিয়েছে তারাই নাকি বসন্ত মেলায় গিয়ে রংতামাশা করছে। প্রতিবার সায়নী যায় এই মেলায় আফরানের সাথে। এই মেয়ে ওর জায়গাটা এভাবে আস্তে আস্তে দখল করে ফেলবে। কি হলো সায়নী? চুপ কেন? তোমার সাথে সবসময় আমি বসন্ত মেলায় যেতাম, হোক সেটা খালাতো বোন হিসেবে। গত বছর তুমি সুইডেন ছিলে বলে আমি যাইনি। তুমি ওই মেয়েকে নিয়ে। সায়নী আমি তো শুধু। তুমি যা করো তা শুধুই শুধু। কথা তো শোনো। এখনই বাসায় আসো। কিচ্ছু শুনতে চাই না আমি। ফোনের লাইন কেটে দেয় সায়নী। আফরান পকেটে মোবাইল ঢুকিয়ে পেছনে তাকাতেই দেখে মুনিরা নেই। কই গেল এই মেয়েটা? চারদিকে ভালোভাবে চোখ পড়তেই দেখে ছোট ছোট বাচ্চাদের সাথে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে গল্প করছে সে। বেশ হাসি খুশি দেখাচ্ছে তাকে। বাসন্তী রঙের শাড়ি, হাতে রেশমি চুড়ি, খোপা করা চুল, কপালে একটা টিপ। মনে হচ্ছে বসন্ত শুধু মুনিরার জন্যই এসেছে। কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে ফেলে আফরান। মানুষ দ্বিতীয়বারও প্রেমে পড়ে তবে তার বেলায় সে এটা হতে দিতে পারে না। কিন্তু এই মেয়েটার জন্য তার এত মায়া কেন কাজ করছে হঠাৎ করে? নিষ্পাপ মুখখানি দেখে হয়তো। সায়নীর কথা মনে হতেই মুনিরার পাশে গিয়ে আফরান বলে, চলো বাড়ি ফিরতে হবে। মাত্রই তো এলাম। আমার আসলে ভালো লাগছে না। আচ্ছা যাব কিন্তু। কি? ওই যে দেখুন পিঠে বানাচ্ছে। তো চলুন না খাই। ওসব পিঠাই পেট খারাপ হবে। মোটেও না। জানেন আমাদের গ্রামেও অনেক বড় করে বসন্ত মেলা হয়। আমরা বান্ধবীরা পিঠা খাওয়ার প্রতিযোগিতা দিতাম। সব সময় আমি জয়ী হতাম। হাহা তাই নাকি? জি, চলুন না খাই। তুমি খাবে, আমাকে জোর করবে না। ঠিক আছে। মুনিরা দোকানে গিয়ে বলে, চাচা গরম গরম পুলি পিঠা দাও তো। কয়টা দিমু আফা? উম্মিক প্লেটে 4টে দাও। আচ্ছা। মুনিরা প্লেট হাতে নিয়ে গরম পুলি পিঠা ফু দিয়ে দিয়ে খাচ্ছে। মুনিরাকে দেখে আফরানেরও লোভ হলো খেতে। কিন্তু সে তো বলে ফেলেছে খাবে না। এই যে হা করেন কেন? বুঝতে পারছি আপনার ইচ্ছে করছে খেতে। কথা না বাড়িয়ে আফরান মুখ খুলে মুনিরার হাত থেকে পিঠায় এক কামড় বসায়। বেশ মজা মজা তো। সায়নীর হাতের পিঠে ছাড়া এখানেও এত মজার পিঠে পাওয়া যায় জানতাম না। মুনিরা হেসে বলে, নিন একটা নিন, পুরো খান। একটা কেন? অনেকগুলোই খাবো।
বাড়ি ফিরে আফরান খুঁজতে থাকে সায়নীকে, কিন্তু সায়নী তাকে ধরাই দিচ্ছে না। আফরান জানে কাছে থাকলে রাগ করে থাকতে পারে না সায়নী, দূরে থাকলেও রাগ ভাঙানোর কৌশল তার জানা আছে। হাতে থাকা প্যাকেটটা রেখে দেয় বিছানার উপরে। সায়নীর জন্য আগেই এনে রেখেছিল সে উপহার। এসব দেখলে সায়নী কিছুতেই রাগ করে থাকতে পারবে না। একটু পরেই সায়নী নিজের রুমে গিয়ে বিছানার উপরে প্যাকেট দেখতে পায়। প্যাকেটটি খুলে সে একটা লাল সিল্কের শাড়ি, এক জোড়া লাল পাথরের চুড়ি আর একটি কার্ড যাতে লেখা কাল সকাল ৮টায় তোমার জন্য সমুদ্রের পাড়ে অপেক্ষা করব। আমি জানি তুমি আসবে। সায়নী কার্ডটা দূরে ফেলে দিয়ে বলতে থাকে, আমি যাব না, কিছুতেই না। মুনিরা মায়ের সাথে দেখা করতে যেতেই মা জিজ্ঞেস করেন, কি রে, কেমন ঘুরলি? জামাই যত্ন নিচ্ছে তো? মায়ের কথায় সামান্য লজ্জা পেয়ে মুনিরা বলে, হুম আম্মা, ভালো লাগছে অনেক। মুনিরার মা কিছুটা নিশ্চিত হন। মেয়েকে খুশি দেখে তার অস্থিরতা অনেকটাই কাটে। কিছু সময় চুপ থেকে কোনো সংকোচ ছাড়াই আবার বলেন, যত তাড়াতাড়ি পারিস বাচ্চা কাচ্চা নিয়ে নে। একটা বাচ্চা হলে সম্পর্ক এক ধাপ আগায়। জামাইয়ের মনে তোর উপর, তোদের বাচ্চার উপর আলাদা একটা টান থাকবে। মুনিরা এখন বেশ লজ্জা পেয়ে মায়ের পাশ থেকে উঠে বলে, বেশি বেশি বলো তুমি আম্মা, বিয়ে হতে না হতেই আবার বাচ্চাও। উফ গেলাম আমি। মুখে এসব বললেও আইডিয়াটা মন্দ লাগেনি মুনিরার। কিন্তু আফরান তো তার ধারে কাছে ঘেঁষতেই দেয় না। একসাথে এক বিছানায় এখনো থাকতে পারেনি আর বাচ্চা, সে তো অনেক দূরের কথা। আচ্ছা যদি হয় তার নাম কি দিবে, আগে ছেলে হবে নাকি? উফ, সে আবারও বোকা বোকা কথা ভাবতে শুরু করেছে। কেন যে তার মাথায় মা এসব কথা ঢুকাল? রুমে পা রাখতেই মুনিরা দেখতে পায় আফরান বিছানা আর সোফার ঠিক মাঝখানটাই দাঁড়িয়ে আছে। আপনি না শুয়ে দাঁড়িয়ে আছেন কেন? তুমি কোথায় শোবে? সোফায় নাকি বিছানায়? মুনিরা দরজা বন্ধ করতে করতে বলে, বাহ, আমার ইচ্ছা জানার জন্য অপেক্ষা করছেন। কালকের মতো বিছানা ছেড়ে দিব ভেবে? তার কথায় খানিকটা চমকে যায় আফরান। এই মেয়ের আবার কি হল? মুনিরা বিছানার দিকে এগিয়ে গিয়ে একপাশে বসতে বসতে বলে, আজ আমি বিছানায় থাকব। তবে আপনি চাইলেও থাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আফরান কিছু না বলে লাইট অফ করে বালিশ নিয়ে চলে যায় সোফায়। মুনিরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ে বিছানায়। রাত 2টা। কারো কান্নার শব্দে আফরানের ঘুম ভেঙে যায়। ডিম লাইটের আলোয় দেখা যাচ্ছে মুনিরা বসে আছে। তাহলে কি সে কাঁদছে? কিন্তু কেন? আফরান সোফা থেকে উঠে রুমের লাইট জ্বালিয়ে এগিয়ে যায় মুনিরার দিকে। মুনিরা শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে কান্নার শব্দ না হওয়ার বৃথা চেষ্টা করে যাচ্ছে। আফরান তার পাশে বসে কিছুক্ষণ চুপ থেকে বলে, এত রাতে এসবের মানে কি? কথা কেন বলছ না? আকস্মিকভাবে মুনিরা আফরানকে জড়িয়ে ধরে মুখটা তার বুকের মাঝে লুকিয়ে অনবরত কাঁদতে থাকে। তার কান্নায় আফরানের পরনের শার্টটা ভিজে যাচ্ছে। তার চোখের পানি আফরানকে ফুরবল করে দিয়েছে, তাই সে মুনিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে জানতে পারি? কান্না জড়িত কণ্ঠে মুনিরা বলে, আমাকে সবাই জুতোর মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরাচ্ছে। আফরান বুঝতে পারে মুনিরা স্বপ্ন দেখছে। নিজেকে মুনিরার থেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে পাশে থাকা ছোট টেবিলটার কাছে গিয়ে গ্লাসে পানি ঢালে সে। মুনিরার কাছে এসে গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, এই নাও পানি খাও, ভালো লাগবে।
আফরানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে মুনিরা ঢকঢক করে পুরো গ্লাসের পানি সব খেয়ে ফেলে। আর খাবে না। আফরান পানির গ্লাসটি তার হাত থেকে নিয়ে টেবিলের উপর রেখে এসে মুনিরার খুব পাশেই বসে হাত দিয়ে তার চোখের পানি মুছে দেয়। স্বপ্ন দেখেছ তুমি? ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এটা তো সত্যি হতে চলেছে। লম্বা একটা দম ছেড়ে আফরান বলে, এটা কখনোই সত্যি হবে না। তোমাকে ওই গ্রামে ফিরে যেতে হবে না। এমনই বেড়াতে যাবে, তবে সম্মানের চোখেই দেখবে সবাই। সত্যি? হুম। দেখি এবার ঘুমাও। আফরানের কথায় আশ্বাস পেয়ে মুনিরা নিশ্চিতে শুয়ে পড়ে। তার মানে আফরান তাদের সম্পর্কটা আগাতে চেষ্টা করবে। একদিন সেও তার ভালোবাসার মানুষ হতে পারবে, এক বিছানায় থাকতে পারবে, আফরানের নিজস্ব সব কাজ সে করবে। এসব ভাবতেই হাসি ফুটে মুনিরার মুখে। এদিকে তার হাসিমাখা মুখ দেখে আফরান বুঝতে পারে মুনিরা এখন স্বাভাবিক আছে। তাই সে নিজের জায়গায় চলে যায়। লাইট অফ করবেন না? থাক, তোমার ভয় লাগবে। মুনিরাকে নিয়ে আফরানের এই ছোট্ট চিন্তাটাও তার মনে আনন্দের সৃষ্টি করছে। তার সুখের দিন কি আসতে শুরু করবে তবে? এদিকে আফরান চিন্তায় পড়ে যায়। কিভাবে সে মুনিরার একটা গতি করবে যাতে সে আফরানের থেকে দূরে যায়, কিন্তু ওই গ্রামে ফিরে যেতে না হয়। মুনিরার জন্য এমন কাউকে সে কি পাবে? সকাল 6টা। সায়নীর ফোনে মেসেজ আসে। 7টায় একটা লাল গাড়ি থাকবে বাসার সামনে। লাল শাড়ি পরে লাল গাড়ি করে চলে এসো লালবানু। অপেক্ষায় থাকব। সায়নী তার ফোনটা বন্ধ করে দেয়। ঠিক করে, না, সে আজ কিছুতেই যাবে না। আফরানকে একটা শাস্তি দিতেই হবে। সকাল সকাল সমুদ্র দেখার মাঝেও আলাদা একটা ভালো লাগা কাজ করে। আরও ভালো লাগে যদি প্রিয় মানুষটি সাথে থাকে। আফরানের ভালো লাগাটা দ্বিগুণ করতে সায়নী কি আসবে? অনেক চেষ্টা করেও আজ না এসে পারেনি সায়নী। আফরান তার সমস্ত মন জুড়ে রয়েছে। কি করে তাকে কষ্ট দিবে সে, তাও আজকের মতো বিশেষ দিনে। আফরান। পেছনে ফিরতেই সায়নীকে দেখতে পায় আফরান। তার দেওয়া লাল শাড়ি পরে এসেছে সে। খানিকক্ষণ তাকে দেখে কাছে গিয়ে আফরান বলে, লাল বানুর চোখও লাল কেন? কেন হতে পারে? কষ্ট পেয়েছ? আমি তোমার জায়গা কাউকে দিব না। আফরান, আমি আর পারছি না। কখন যাবে মুনিরার বাবারা? যাওয়ার নাম ঠিকানা নেই কোনো তাদের। উনারা যাওয়ার আগেই মনে হচ্ছে ওই মুনিরা তোমাকে কাবু করে ফেলবে। মনে হয় পারবে? না পারার কি আছে? আমি তো পূরণ হয়ে গিয়েছি। একটা থাপ্পড় দিব ধরে। শুধু থাপ্পড় কেন? মেরাই ফেলো না তুমি আমাকে, মেরাই ফেলো। শেষের কথাটা প্রায় চিৎকার করেই বলে সায়নী মাটিতে বসে পড়ে। এই অবস্থায় সায়নীকে দেখে আফরানের চোখেও পানি চলে আসে। কেন সে সেই দিন গ্রামে গিয়েছিল? কেনই বা মুনিরাকে বিয়ে করেছিল? ছেড়ে দিবে ভেবে। পারছে কই? সকলের চোখে বৈধ বউকে ছাড়া এতটা সহজ নয় তার জানা ছিল না। কিভাবে কি হয়ে গেল? এসবের মাঝে যদি সায়নী তাকে ছেড়ে দেয়। হাঁটু গেড়ে আফরানও মাটিতে বসে পড়ে সায়নীর পাশে। সায়নীকে বুকে জড়িয়ে বলে, শুভ ভালোবাসা দিবস। তবে আমার জন্য তোমাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। কিন্তু প্রতিদিন তো স্পেশাল কিছু করার সুযোগ হয় না। তাই একটা দিবস উপলক্ষে আজকের দিনে না হয় একসাথে সময় কাটিয়ে স্পেশাল কিছু করলাম। সায়নী নিজেকে আফরানের কাছ থেকে ছাড়িয়ে অভিমানী স্বরে বলে, আচ্ছা তাই। শুধু ভালোবাসা দিবসের কথা মনে আছে তোমার? হে হে, কথা শেষ হয়নি। আরও আছে। কি? শুভ বিবাহ বার্ষিকী।
মনে আছে তোমার? হুম। আজকের দিনটা কি ভুলে যাওয়া সম্ভব? আগামীবার থেকে সকলের সামনে, সকলের সাথে উদযাপন করব। সত্যি? একদম। চোখ দুটো মিটিমিটি করে খুলে মুনিরা। কালকের রাতটি তার জন্য অনেকটাই স্পেশাল ছিল। আফরান তাকে আশ্বাস দিয়েছে। এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে? বিছানা ছেড়ে উঠতেই চোখ যায় তার সোফার দিকে। আফরানকে দেখতে পায় না সে। আবারও কি তিনি বারান্দায় আছেন? আজকে একটা গান শুনেই ছাড়ব। আর গানটা আমার জন্যই হবে। এসব ভেবে মুনিরা বারান্দায় যেতেই তা শূন্য দেখতে পায়। আফরানকে না পেয়ে হতাশ হয়ে রুম থেকে বের হয় সে। কেন যেন এখনই আফরানের সাথে তার সময় কাটাতে বড্ড ইচ্ছে করছে। হয়তো বাসায় কোথাও আছে ভেবে সারা বাড়ি খুঁজে মুনিরা। এত সকালে গেল কই? হঠাৎ মুনিরার মাথায় আসে আফরান, সায়নীর রুমে না তো। দুজনে হয়তো গল্প করছে। তবে তাদের গল্পের আসরে তিনজন হলে মন্দ হয় না। আসবো সায়নী আপু? কয়েকবার ডেকে সাড়া না পেয়ে সামান্য দরজাটা ফাঁক করে মুনিরা। ইদানিং সায়নীকে ফুটবল লাগে। ঠিক আছে তো সে। দরজার ফাঁক দিয়ে সায়নীকে দেখতে না পেয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে সে। এ কি? রুমে সায়নী নেই। বারান্দায়ও দেখে নেয় মুনিরা। এত সকালে কই গেল সায়নী? হঠাৎ মুনিরার চোখ পড়ে বিছানার উপরে রাখা কার্ডটার উপরে। কৌতূহলবশত হাতে নিয়ে দেখতে থাকে সে। এক পর্যায়ে খুলে দেখে তাতে কি লেখা আছে। কাল সকাল ৮টায় তোমার জন্য সমুদ্রের পাড়ে অপেক্ষা করব। আমি জানি তুমি আসবে। এই রকম কার্ড সায়নীকে কে দিতে পারে? হুম, পাবেল ছাড়া কেউ না। তাহলে পাবেলের সাথেই আছে সায়নী। ইস কি রোমান্টিক ওরা। ভালোবাসা দিবসের দিন একসাথে আছে সমুদ্রের পাড়ে। আর আমার উনি একদমই আনরোমান্টিক। আনরোমান্টিক কি একেবারেই ফালতু। এই সকাল সকাল কোথাও হাওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, ছাদে যায়নি তো? সায়নীর চোখ দুটো রুমাল দিয়ে বন্ধ করে তাকে সমুদ্রের পাশেই একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আফরান। উফ, হয়েছে তোমার? চোখ খুলি। খুলো। চোখ থেকে কাপড় সরিয়ে সায়নী কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ছোটখাটো একটি অন্য ধরনের রেস্টুরেন্ট। চারপাশে রংবেরঙের বেলুন দিয়ে সাজানো। মাটিতে ছিটানো ফুলের পাপড়ি। মাঝখানে একটি টেবিল, তাতে একটি কেক আর লাল গোলাপের তোড়া রাখা। এসব দেখে সায়নী আনন্দিত হয়ে যায়। অবাক চোখে আফরানের দিকে তাকিয়ে বলে, এসব আমার জন্য? হুম, আমার লাল বানুর জন্য। সামান্য খুশি করার চেষ্টা। আর কাউকে দেখছি না যে? আরে ম্যাম, বুকিং করে ফেলেছি। কি বলো? আফরান কিছু বলার আগেই গান বেজে উঠে। তুমি দূরে দূরে আর থেকো না। এই চোখে চেয়ে দেখো না। তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয় বেঁধে রাখো না। তুমি মিউজিকেরও ব্যবস্থা করেছ। এত কিছু। কিন্তু আমি তো কিছুই করিনি, কিছু আনিনি তোমার জন্য। তুমি চাইলেই কিন্তু কিছু দিতে পারো আমাকে। কি? সায়নীর কাছে গিয়ে তার গালে দুহাত দিয়ে ধরে কপালে একটা আলতো করে চুমু খেয়ে আফরান বলে, আজ কি আমি একটা পেতে পারি? কি? না বুঝলে আমিও আর কোনোদিন দিব না আর কি। আফরানের মুখে ঠোঁট ছুঁয়ে দিয়ে পালিয়ে যেতে চাইলে আফরান তার হাত ধরে টেনে নিজের বাহুডোরে বন্দি করে সায়নীকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, হয়ে যাক একটা কাপল ডান্স। এদিকে আফরানকে কোথাও দেখতে না পেয়ে মুনিরা ফোন দেয় আফরানকে। কিন্তু ফোন বন্ধ পেয়ে আফরানের জন্য তার চিন্তা হতে শুরু করে। সকাল সকাল মানুষটা গেল কই? ফোনটাও বন্ধ। সায়নীকে কি বলে গিয়েছে?
তাকে নিশ্চয় বলেছে। সায়নীকে কি একটা ফোন দিয়ে দেখবে সে? কিন্তু সায়নী তো পাবেলের সাথে এখন। তাকে বিরক্ত করা তো ঠিক হবে না। আফরানের সাথে সময় কাটিয়ে বাসায় ফিরে সায়নী। আফরান ওদিক থেকেই অফিসে চলে যায়। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় মুনিরা। লাল শাড়িতে আসলেই সায়নীকে অনেক বেশি সুন্দর লাগছে। ওয়াও আপু, তোমাকে একদম লালবানু লাগছে। মুনিরার কথায় থমকে যায় সায়নী। লালবানু তাকে আফরান ডাকে। মুনিরা কি করে জানল? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, লালবানু মানে? তোমার রুমে গিয়েছিলাম তোমার সাথে গল্প করতে, ওখানে পাবেল ভাইয়ার কার্ডটা পেয়েছি। উপর থেকে দেখতে এতটা সুন্দর লেগেছে, ভেতরে কেমন দেখার লোভ সামলাতে পারিনি। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বাসার ভেতরে ঢুকতে ঢুকতে সায়নী বলে, ওহ আপু, উনি কোথায় জানো? সকাল থেকেই উনাকে দেখছি না। মানে উনাকে ঘুম থেকে উঠে না দেখলে ভালো লাগে না ইদানিং। মুনিরার কথায় সায়নীর মেজাজটায় বিগড়ে যায়। বলে কি এই মেয়ে? 7 দিন হয়নি বিয়ে হয়েছে, সকালে ঘুম থেকে উঠেই নাকি আফরানকে দেখতে হবে। এসব পটানি টাইপের কথা আফরান শুনলে তো আকৃষ্ট হয়ে পড়বে মুনিরার উপর। যতই সায়নীকে ভালোবাসুক সে, ছেলের মন তো। তোমাকে নিশ্চয় বলে গিয়েছে? দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করে সায়নী বলে, কেন তোমাকে বলেনি? বলেনি বলেই তো জিজ্ঞেস করলাম। আমাকে কিছু বলে নাকি? তুমি জানলে বলো না প্লিজ। বন্ধুর সাথে বাইরে গিয়েছে, ওখান থেকেই অফিসে যাওয়ার কথা। ফোনটা অফ। অফিসের নাম্বারটা বাবার কাছ থেকে চাইতে লজ্জা লাগছিল। তুমি দিবা প্লিজ? সায়নী বেশ অবাকই হল মুনিরার কাণ্ড দেখে। ওরে আমার লজ্জাবতী রে, তার নাকি নাম্বার খুঁজতে লজ্জা লাগে। সায়নী আর কিছু না বলে নিজের মোবাইল থেকেই আফরানের অফিসের ফোনে ডায়াল করে। হ্যালো আফরান, কি ব্যাপার, মিস করছো? মুনিরা মিস করছে মানে? ওকে না বলে চলে গিয়েছ কেন? জানো না সকালে ঘুম থেকে উঠে তোমাকে দেখতে হয় ওর। তোমাকে বলেছে সে এসব? না, আমি বানিয়ে বলছি। মুনিরার এসব কথায় যে সায়নীর মেজাজ খারাপ হয়েছে আফরান বুঝতে পারে। শান্ত গলায় বলে, মুনিরাকে ফোনটা দাও। সায়নী ফোন মুনিরার দিকে এগিয়ে দিতেই সে ফোনটা কানে লাগিয়েই বলে উঠে, এই রকম আর না বলে যাবেন না। বুঝলাম যে আমি ঘুমোচ্ছিলেন তাই বিরক্ত করেননি, কিন্তু পরের বার থেকে বলেই যাবেন। এসব কথা সায়নীর সামনে বলার কোনো মানে হয়? এমনিতেই মেয়েটার মনে তাকে হারানোর ভয় জমে আছে, এসব কথা শুনে তো ভাববে মুনিরার সাথে সম্পর্কটা এগুচ্ছে। ধমকের সুরেই আফরান বলে, এই মেয়ে কখন তোমাকে বলে বের হয়েছি আমি? আর এসব কথা তুমি সায়নীকে কেন বলতে গিয়েছ? আমি বাইরে থাকা অবস্থায় আর কখনো ফোন করবে না আমাকে, কোনো দরকার হলেও না। আপনি রেগে যাচ্ছেন কেন? আর কিছু না বলে আফরান ফোনের লাইন কেটে দেয়। মুনিরার কথা শুনে সায়নী বুঝেছে আফরান তাকে কটু কথা শুনিয়েছে। তার ছলছল দৃষ্টি সায়নীর ভালো না লাগলেও মনটা শান্ত লাগছে। সন্ধ্যা 7টা। সকাল সকাল বের হওয়ার কারণে আফরানের শরীরটা ভালো লাগছে না, তাই সে বাসায় ফিরে আসে। হাসির মা দরজা খুলতেই জিজ্ঞেস করে, মুনিরার আম্মারা চলে গিয়েছেন? না আব্বা যান, আছে তো। ওহ। বিরক্তি ভাব নিয়ে নিজের রুমে পা রাখতেই দেখতে পায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছে মুনিরা। আজ সে সায়নীর মতোই সেজেছে, চুল খোলা রেখে। আজ প্রথম মুনিরাকে খোলা চুলে দেখছে আফরান। সায়নীর মতো লম্বা চুল না হলেও খোলা চুলে সুন্দরী লাগছে তাকে। কিন্তু তার সায়নীর মতো সাজার কারণটা কি?
এসবের মানে কি? আফরানের কণ্ঠ শুনে চমকে যায় মুনিরা। পেছনে তার দিকে তাকিয়ে বলে, আপনি এত তাড়াতাড়ি? তোমার সমস্যাটা কি? তাড়াতাড়ি বের হলেও সমস্যা, আসলেও সমস্যা। আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম। করবে না। আর সায়নীর মতো সাজে তোমাকে মানায়নি। ওর মতো হওয়ার চেষ্টা করবে না। মনটা ছোট হয়ে যায় মুনিরার। অভিমানী সুরে বলে, ঠিক আছে। আফরান বুঝতে পারে কষ্ট পেয়েছে সে। পরিস্থিতি ঠিক করতে আবার বলে, নিজের মতোই সাজবা। খোপা করে মাথায় কাপড় দিয়ে রাখলে ভালোই লাগে। কথাটি বলেই আফরান ড্রয়ার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্য চলে যায়। আর মুনিরা খুশিতে খোপা করতে থাকে। আফরানের যেমন পছন্দ তারই তেমন পছন্দ। আজ নাকি ভালোবাসা দিবস। মুনিরার আব্বা, এগুলা কি আমাদের জন্য এসেছে নাকি? তুমি তো এসব বলবাই। মানুষ তো শখ করেও বউকে এই দিনে কিছু একটা দেয়, আর তুমি কিছু দিতে দিবস লাগে? দিবস ছাড়াও তো দাও না। তাই তোমাদের মতো কিপটাদের জন্যই এই দিবস বের করছে, যাতে একদিন হলেও বউরে একটু সময় দিতে পারো, কিছু একটা উপহার দিতে পারো। কিন্তু তোমরা এই দিনেও কিপটানি করবা। কিছু দেওয়ার ভয় বলবা, আমার জন্য প্রত্যেক দিনই ভালোবাসা দিবস। হা হা হা, তুমি পারো মুনিরার মা। বুড়ো বয়সে। বুড়ি যখন ছিলাম না তখনও দাওনি। তাই এখন শোক তুলি আর কি। আচ্ছা, আমার মেয়ের কপালটাও আমার মতো। নতুন বিয়ে হইছে। জামাই কোথাও নিয়ে যায় নাই, উল্টো নিজে অফিস চলে গেছে। মেয়েটারে কিছু দেয় নাই ও। দিছে হয়তো। দেয় নাই। দিলে তোমার মেয়ে এসে বলতো। ড্রয়িং রুমের উদ্দেশ্য আসছিল আফরান। মুনিরার মায়ের শেষের কথাটি তার কান স্পর্শ করে। আসলেই তো। মেয়েটার কি দোষ? এমন দিনে সে আরও খারাপ ব্যবহার করতে থেকেছে মেয়েটার সাথে, যা ঠিক হয়নি। আফরান আর অপেক্ষা না করে বাসার বাইরে চলে যায়। বাড়ির পাশের গিফট শপ থেকে হলেও মুনিরার জন্য কিছু আনা উচিত। আজ মুনিরাকে কড়া কথা বেশি শুনিয়েছে, তার জন্য একটু মন ভালো করতে একটা উপহার দিতেই পারে। তাছাড়া উপহার না দিলে মুনিরার মা এটা নিয়েও তার বাবাকে অভিযোগ করতে পারে। সায়নীর ফোন বাজছে। পাবেলের ফোন এসেছে, যা রিসিভ করতে তার একদমই ভালো লাগছে না। না চাইতেও রিসিভ করে সে। হ্যালো, কেমন আছো? ভালো। আপনি? আছি ভালোই। ফুফুরা ভালো আছেন? আছেন। আসলে দরকারে ফোন দিয়েছি তোমাকে। কি দরকার? মা চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলতে। বিয়ের কথা বলতে আমরা তোমাদের ওখানে আসব। কথাটি শুনে বুকটা ধুক করে উঠে সায়নীর। লাইন কেটে ফোনটা বন্ধ করে দেয় সে। কি বলবে সে পাবেলকে? ফুফু কত আশা করে আছেন। সবার বিশ্বাস নিয়ে আর কত খেলবে সে? কি করা উচিত তার? মুনিরা, এটা তোমার জন্য। ছোট একটা প্যাকেট আফরান তার দিকে বাড়িয়ে দিয়েছে দেখে বেশ অবাক হয় সে। কি হলো নাও। এটা আমার জন্য? তোমার জন্য। আফরানের হাত থেকে প্যাকেটটি নিয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে মুনিরা বলে, সত্যি? না মানে, কেন? ভালো লেগেছে তাই। কথা না বাড়িয়ে আফরান রুম ছেড়ে চলে যায়। এদিকে মুনিরা তাড়াতাড়ি করে প্যাকেটটি খুলে প্যাকেটের ভেতর থেকে একটা ছোট বক্স বের করে। বক্সটি খুলেই দেখে একজোড়া পায়েল, যা দেখে খুশিতে মুনিরার চোখে পানি চলে আসে। পায়েল জোড়া হাতে নিয়ে দেখতে থাকে সে। এত সুন্দর পায়েল জোড়া কে দিয়েছে তোকে? আম্মা, তুমি ভেতরে আসো। মেয়ের কথায় মুনিরার মা ভেতরে গিয়ে তার পাশে বসে বলে,
কে দিয়েছে? তোমাদের জামাই। কি? আমি আরো তোর বাবাকে বলছিলাম আমাদের জামাই তোর বাবার মতো পানসে। এখন দেখছি আমার ধারণা ভুল। ভালোবাসা দিবসে তোকে সময় দিতে না পারলেও উপহার দিয়েছে। মায়ের কথা শুনে মুনিরার মনে আরো এক ধাপ আশা জেগে ওঠে। মুখে কিছু না বললেও আজকের দিনে আফরান তাকে উপহার দিয়েছে মানে তাদের সম্পর্কটা এগুচ্ছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সায়নী তার ফোনটা অন করে ডায়াল করে পাবেলের নাম্বারে। ঠিক করে আজ সে পাবেলকে সব বলবেই। হ্যালো। ফোন অফ হয়ে গিয়েছে কেন সায়নী? লাইন কেটে যাওয়ার পর কল ব্যাক করেছিলাম, অফ বলছে। আসলে একটু সমস্যা হয়েছিল। মোবাইলের সমস্যা? আমি তোমার জন্য নতুন মোবাইল পাঠাবো। আরে না, আমার মোবাইল ঠিক আছে। কোনো সমস্যা নেই মোবাইলের। আসলে অন্য কারণে মানে লাইন কেটে যাওয়ার জন্য আমি দুঃখিত। পাবেল বুঝতে পারে সায়নী লাইন কেটে যাওয়ার কারণ তাকে বলতে ইচ্ছুক নয়। কত কারণই হতে পারে, সব বলতে হবে বলে কথা নেই। সায়নীর কাছ থেকে আগে নাম্বার নেয়া হলেও তাকে ফোন দিয়েছে সে এই প্রথম। হয়তো হঠাৎ পাবেলের কণ্ঠ শুনে সে নার্ভাস হয়ে গিয়েছে, তাই সে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, আরে ঠিক আছে সায়নী, আমার সাথে এত ফর্মালিটি করার প্রয়োজন নেই। ধন্যবাদ। আহা, কি? এটাও কিন্তু। বুঝেছি আর বলবো না। গুড। কি যেন বলছিলেন তখন? ওহ, বলছিলাম আম্মুরা তোমাদের ওখানে যেতে চাইছেন আমাদের বিয়ের কথা আগানোর জন্য। কখন যাবে? অনেক চেষ্টা করেও সায়নী পারছে না পাবেলকে সব খুলে বলতে। আফরানের সাথে পাবেলের বিষয়ে কথা বলতে মনেই ছিল না তার। কিন্তু পাবেলকে অন্ধকারে রাখা কি ঠিক হবে? মোটেও না। আবার পাবেলকে জানালে সে যদি রেগে গিয়ে গণ্ডগোল করে। উফ, ভাবতে পারছে না আর সে কি করবে, কি করা উচিত। কোনো সমস্যা সায়নী? আসলে বলতে পারো আমাকে তুমি। আমি এই বিয়েটার জন্য এখনো প্রস্তুত নয়। কিন্তু তোমাকে আগেই জানানো হয়েছে আমার কথা, তবুও কেন তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারোনি? তখন তো আর আপনার সাথে মিশতে পারিনি আমি। ওহ, এই ব্যাপার। তা এখনো মিশছ কই? বুঝিনি। আমার সাথে কোথাও যাওয়া দূরের কথা, একটা ফোনও দাওনি। আপনিও দিতে পারতেন। হাহা চালাক। হুম। তাহলে তোমার সময় লাগবে ভাবতে? হুম, কিছুদিন। ঠিক আছে, নাও সময়। তবে ফুফুদের নিয়ে বেড়াতে আসেন। বিয়ের কথা না হয় অন্য একদিন তুলবেন তারা। হুম, আইডিয়া খারাপ না। আমি আম্মুকে বলবো। কাল আসবো আমরা দুপুরের আগে। ঠিক আছে, এখন রাখি। হুম। পাবেলের মা যখন সায়নীর কথা পাবেলকে জানায় তখন থেকেই তার মনে সায়নীর জন্য একটু একটু করে ভালোবাসা জমতে থাকে। শেষ দেখেছিল সায়নীকে 9 বছর আগে। 9 বছর আগেই পাবেল আমেরিকা চলে যায় পড়াশোনার জন্য। তার পরিবার দেশে আসা যাওয়ার মধ্যে থাকলেও এই 9 বছরে সে একবারও আসেনি। পড়াশোনার প্রচণ্ড চাপে প্রেম ভালোবাসা এসব করার সুযোগও পায়নি। মা যখন সায়নীর কথা বলে তাকে যোগাযোগ করার ইচ্ছে থাকলেও করেনি সে। মায়ের দেখানো কিছু ছবিতে সায়নীকে দেখে সে 9 বছর আগের সায়নীর সাথে এই সায়নীর সবই মিল রয়েছে। দেখতে সুন্দরী, মেধাবী, মায়েরও পছন্দ। সায়নীর চেয়ে বেস্ট জীবন সাথী আর কেউ হতে পারে না তার জন্য। সব কিছু ভেবে সেও বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু সায়নীর কি হয়েছে হঠাৎ? আম্মা কি করো? আরে হাসির মা, আসো না ভেতরে। জানো আম্মাজান কি হইছে? কি হয়েছে? আব্বাজানে তার বউরে পায়েল উপহার দিছে 2টা। মানে?
কি জানি দিবস আছে না? ভালোবাসা দিবস উপলক্ষে দিয়েছে। হ্যাঁ। তুমি কি করে জানো? আমি ওই ঘরে গেছিলাম তো দেখছি। আফরানকে একটু বলতে পারবে আমি ডাকছি? আচ্ছা। আমাকে গিফট দিলে মুনিরাকেও দিতে হবে। তার মানে আমার সাথে সকালে সময় কাটালে রাতে মুনিরার সাথে? না, দুই নৌকায় পা দিয়ে আফরান চলতে পারবে না, কিছুতেই না। আফরান দরজা খুলে ভেতরে ঢুকতেই সায়নী তার শার্টের কলার ধরে জিজ্ঞেস করে, মুনিরাকে পায়েল দিয়েছ কেন? ওর মা কথা টানছিল, আজকের দিনে ওদের সবাইকে খুশি রাখার দায়িত্ব তোমার। সায়নী, পাগলামো করছো এখন তুমি। আফরান থেকে খানিকটা দূরে সরে সায়নী আবার বলতে শুরু করে, তোমার দুইটা বউ দরকার আসলে, না হলে বিয়ে তুমি করতে না। আর ভুলেই যখন করেছ ওই মেয়ের সাথে আটকে যেতে না। সায়নীর পাশে গিয়ে আফরান তার কাঁধে হাত রেখে বলে, সায়নী শোন প্লিজ। সায়নী তার হাতটি সরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, গায়ে হাত দিবে না একদম। কি শুনব? খালু তো চাইবেন তার বন্ধুর মেয়েকে উদ্ধার করার জন্য বিপদ থেকে, তাই তোমাকে অনুরোধ করেছে বিয়েটা করার জন্য। তুমিও ধ্যান ধ্যান করে বিয়েটা করে নিলে। কেন? তুমি পারতে না বিয়া ছাড়াই মেয়েটাকে বাড়িতে তুলে আশ্রয় দিতে? পরে না হয় দেখে শুনে পরে অন্য কোথাও বিয়ে দিতে। না, তুমি তা করনি। আসলে তুমি ওকে দেখে লোভ সামলাতে পারোনি। একদিকে আমাকে রেখেছ, অন্যদিকে মুনিরাকেও। মেয়ের প্রতি এত লোভ তোমার? তুমি একটা চরিত্রহীন পুরুষ। এই কথাটি শুনে আফরান নিজের রাগ সংযত করতে না পেয়ে সায়নীর গালে কষে একটা চড় দেয়। আফরানের এমন কাণ্ডে সায়নী বোকার মতো আগের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সায়নীকে শান্ত অবস্থায় দেখে আফরান তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি কেন বিয়েটা করেছি আমি জানি না, কিন্তু বিশ্বাস করো মুনিরাকে নিয়ে আমার মাথায় এসব ফালতু চিন্তা আসেনি। আমি ওকে ডিভোর্স দিয়ে দিব খুব তাড়াতাড়ি। আর পায়েল জোড়া ওর মায়ের মুখ বন্ধের জন্য দিয়েছি। তাও আমার ভুল হয়েছে। সায়নী কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। চোখে আস্তে আস্তে অন্ধকার দেখছে সে। আফরানের শরীরের সাথে তার শরীর একেবারেই লেপ্টে যাচ্ছে। কি ব্যাপার সায়নী, কথা বলছো না কেন? এই সায়নী। কোনো সাড়া না পেয়ে নিজের বুক থেকে সায়নীকে সরাতে গিয়ে আফরান বুঝতে পারে সায়নী বেহুশ হয়ে গিয়েছে। এমন অবস্থায় তার কি করা উচিত বুঝতে না পেরে জোরে চিৎকার দিয়ে উঠে আফরান। তার চিৎকারে বাসার সবাই সায়নীর রুমে এসে দেখে সায়নীর মাথা কোলের উপর রেখে মাটিতে বসে আফরান কেঁদে চলেছে। আম্মু আসব? হুম, পাবেলায়। সায়নীর সাথে কথা হয়েছিল। কি বলেছে সে? বিয়ের কথা আর কিছুদিন পরে বললে ভালো হয়, এটা বলেছে সায়নী। কিন্তু কেন? আসলে আমরা আগে একে অপরকে চিনতে চাই। নতুন করে চেনার কি আছে? না মানে? ও প্রেম করতে চাস, বিয়ের আগে এটা বল না। আম্মু। হা হা, ঠিক আছে কর তোরা প্রেম, কিন্তু 1 মাসের বেশি সময় দিতে পারব না। হে হে, তাতেই হবে। তবে কাল ওদের বাসায় আমাদের সবাইকে যেতে বলেছে। তাই নাকি? বেশ ভালো হলো। আফজাল ভাইয়ের সাথেও দেখা হবে। হুম, তবে আম্মু প্লিজ বিয়ের কথা তুলো না এখন। আরে বাবা, তুলব না, মনে থাকবে। ধন্যবাদ আমার লক্ষ্মী আম্মুটা। আস্তে আস্তে চোখ খুলে সায়নী দেখতে পায় সে বিছানায় শুয়ে আছে। চারপাশে বাড়ির সকলে রয়েছে। মুনিরা তার পাশেই বসে আছে। সায়নী চোখ খুলতে দেখে মুনিরা খুশিতে বলে উঠে, আপু চোখ খুলেছে। আফরান ডাক্তার আনার জন্য বের হচ্ছিল সায়নীর জ্ঞান ফিরছে না বলে
মুনিরার কথায় সে পেছনে ফিরে সায়নীকে দেখতে পায়। সায়নীর চোখ খোলা দেখে তার শরীরে প্রাণ ফিরে পায়। আফজাল খান সকলের উদ্দেশ্য বলেন, সায়নীকে এখন আরাম করতে দেওয়া উচিত আমাদের। তার কথায় একে একে সবাই বের হয়ে গেলেও মুনিরা আর আফরান দাঁড়িয়ে থাকে। মুনিরা শ্বশুরের উদ্দেশ্য বলে, আজ আমি আপুর সাথে থাকি। আফজাল খান কিছু বলার আগেই সায়নী বলে ধীর গলায়, না তুমি যাও। আফজাল খান বলেন, আফরান বৌমাকে নিয়ে যা নিজের রুমে। কিন্তু সায়নী, সেটা আমি দেখছি। না চাইতেও আফরানকে রুম থেকে বের হতে হয়। সায়নীর পাশে বসে আফজাল খান বলেন, তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে সায়নী বলে, না খালু, কদিন ধরে শরীরটা ভালো লাগছে না। তাহলে একটা ভালো ডাক্তার দেখাতে হবে তোকে। কোনো দরকার নেই তো খালু। আছে, আমি পাবেলকে বলবো। এখন ঘুমা। আজ হাসির মাকে বাসায় যেতে নিষেধ করব। তোর পাশেই থাকবে সে। হুম। খালু, একটা কথা ছিল। কি মা? কাল ফুফুরা আসবেন। এটা তো ভালো কথা। কিন্তু আমি তো অসুস্থ হয়ে পড়েছি। তাতে কি হয়েছে? উনাদের কোনো অযত্ন আমি হতে দিব না। না, সেটা বলছি না। আর কিছু বলিস না তো। ঘুমা এখন। এতদিন নির্ঘুমে রাত পার করেছে সায়নী, কিন্তু আজ তার খুব ঘুম পাচ্ছে। কোনো কিছু ভাবতে ইচ্ছে করছে না তার। হয়তো শরীর খারাপ তাই। এদিকে আফরানের মন ছটফট করতে থাকে সায়নীর জন্য। এটা কি করল সে? সায়নীর গায়ে হাত তুলছে সে। এই অপরাধের জন্য সায়নী যদি তাকে ছেড়ে চলে যায়, তার ভুলের পরিমাণ কি দিন দিন বেড়ে চলেছে। আচ্ছা, সায়নীর জায়গায় হলে সে নিজেই কি করত? হয়তো মুনিরা নামক মেয়েটাকে মেরাই ফেলত। আপু কিভাবে বেহুশ হল? মুনিরার হঠাৎ প্রশ্নে আফরান চমকে যায়। আমতা আমতা করে বলে, আমি ঠিক জানি না। কিন্তু আপনি তো ওখানেই ছিলেন। মানে আপনার চিৎকার শুনেই আমরা সকলে আপুর রুমে যাই। আমি ওর সাথে কথা বলছিলাম। কথার মাঝে হঠাৎ করেই ও জ্ঞান হারিয়ে ফেলে। ওর এই অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ওহ, আপুকে ইদানিং অসুস্থ মনে হয়। একটা ডাক্তার দেখানো উচিত। ঠিক আছে, আমি কথা বলবো ওর সাথে এই বিষয়ে। শুয়ে পড়ে মুনিরা। কিন্তু মাথায় তার একটা কথায় ঘুরপাক খাচ্ছে, সায়নীর জ্ঞান হারানোর কারণ কি? সকাল 11টা। সায়নীর ঘুম ভাঙ্গে হাসির মায়ের ডাকে। আপা মনি, উঠো দেখি। তোমার হবু জামাই আসবে তো। উহু খালা, তোমাকে কতবার বলেছি আপা টাপা ডেকো না আমায়। সায়নী ডেকো। আপা মনি তো আদরের ডাক। সায়নী বিছানায় উঠে বসে হাসির মায়ের দিকে তাকিয়ে বলে, নতুন বউকে কি আদর করে আপা ডাকো? না তো, তারে আমি ও বউ বলেই ডাকি। ও বউ। হা হা। দুপুর 12টা। সায়নীর ফুফুরা তাদের বাসায় উপস্থিত হয়। তাদের সাথে পাবেল আসেনি। তার এক বন্ধুর শরীর খারাপ হওয়ার কারণে তাকে বন্ধুর কাছে যেতে হয়। বাসার সকলে বসে একসাথে গল্প করছে। কিন্তু আফরান অফিসে। এক পর্যায়ে সায়নীর খালা বলেন, আজ তো সায়নীর রান্না খেতেই এসেছি আমরা। সেই কবে খেয়েছি। এখন নিশ্চয় রান্না আরও বেশি ভালো হয়। সায়নীকে চুপ থাকতে দেখে আফজাল খান বলেন, আসলে ওর একটু শরীর খারাপ, তাই দুপুরের রান্নাটা ও করতে পারেনি। তবে রাতেরটা নিশ্চয় করবে। আমরা রাতের আগেই চলে যাব। না না, তা হয় না। আজ থাকতে হবে। তাছাড়া পাবেলের সাথে দেখাই হয়নি। কিন্তু
আরে তাকেও সুযোগ করে দিন সায়নীর রান্না খাওয়ার জন্য। পাবেলকে ফোন করে ফ্রি হলে চলে আসতে বলুন। কথাটা মন্দ বলেননি ভাই। ওগো তুমি কি বলো? পাবেলের বাবা হেসে বলেন, তুমি যা বলো তাই। পাবেল আসলেই না হয় বিয়ের কথাটাও সেরে নিব। কথাটি শুনেই মুনিরার মায়ের মুখে হাসি ফুটে। আপদ দূর করতে পারবে ভেবেই তিনি খুশিতে বলে উঠেন, হুম ভাই সাহেব, সব যখন ঠিক হয়ে আছে আর দেরি কিসের জন্য। সায়নীর সাথে পাবেলের বিয়েটা সেরেই ফেলেন। পাবেলের কাল রাতের কথা তার মায়ের মাথায় ঠিকই রয়েছে, তাই তিনি সবার উদ্দেশ্য বলেন। পাবেল চায় আগে কিছুদিন সায়নীর সাথে মিশতে, আর কিছুদিন পরেই না হয় বিয়ের কথা আগায় আমরা। কি বলেন আফজাল ভাই? আপনারা যা ভালো বুঝেন। সায়নী কৃতজ্ঞতার দৃষ্টিতে ফুফুর দিকে তাকাতেই ফুফু বলে উঠে, এই যে, এত বেশি রান্না করতে হবে না, আবার শরীর খারাপ করবে। যে কোনো একটা আইটেম পাবেলের জন্য করলে হবে। জি। রাত ৮টা। এত লোকের মাঝে মুনিরার মনে পড়তে থাকে আফরানকে। কেন তার আফরানের প্রতি এত ভালো লাগা কাজ করে, যার জন্য এত মানুষের ভিড়েও সে আফরানের কথা মনে করে চলেছে। কলিং বেলের শব্দ হয়। মুনিরা ভাবে আফরান এসেছে। সবাই ব্যস্ত থাকার কারণে সে তাড়াহুড়ো করে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। কিন্তু দরজার ওপারে আফরান নয়, দাঁড়িয়ে রয়েছে পাবেল। কয়েক সেকেন্ড মুনিরার দিকে তাকিয়ে পাবেল বলে উঠে, মুনিরা, চলবে।